সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনিকো হসপিটালস ঢাকা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা ব্রেন সার্জারি নিয়ে কথা বলতে চাই। আমরা আসলে ব্রেনের কথা যখনই আমাদের মনে আসে এবং এর সার্জারি যখন প্রয়োজন হয়, কোনো অপারেশনের কথা যখন চিন্তা করি, তখন কিন্তু আমরা ভীষণভাবে আতঙ্কিত হয়ে যাই। প্রথমত এটি জটিল একটি জিনিস। ব্রেন আমাদের সমস্ত শরীরকে পরিচালনা করে, তার ভেতরে যখন কাঁচি চালাতে হয় তখন মানুষকে উদ্বিগ্ন করে তোলে। শুধুমাত্র আশঙ্কার বিষয়টি নয়, সময়ের বিষয় এবং একই সঙ্গে যে ব্যয়টি রয়েছে সেটিও কিন্তু অন্যান্য সার্জারির তুলনায় সেখানে বেশি। এই সব কিছু মিলিয়ে ব্রেন সার্জারি বা যে কোনো ধরনের অপারেশনের কথা আমাদেরকে ভাবিয়ে তোলে। সেই ভাবনার বিষয়গুলোকে আরেকটু সহজ করা প্রয়োজন। আসলে কখন এবং কেন ব্রেন সার্জারি প্রয়োজন, এর আউটকামটি কী, ফলাফলটি কী, সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার আর.ইউ চৌধুরী, অবসরপ্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট নিউরো সার্জারি বিভাগ, ইউনিকো হসপিটালস ঢাকা। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে ডাকার জন্যে, এবং চ্যানেল 24-এর দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরুতেই যেটা বলছিলাম যে ব্রেন সার্জারির মতো একটি গুরুত্বপূর্ণ উইং বা বিষয় নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনার কাছে কখনো মানে মানুষকে যখন বলেন যে আপনার ব্রেন এটাকে সার্জারি করতে হবে, অপারেশন করতে হবে, তখন সবচেয়ে প্রথম দিকে যে চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করে থাকেন সেগুলো আসলে কি কি, মানে তারা আসলে কিভাবে তাদেরকে কনভিন্স করে থাকেন? এটা আসলে খুবই প্রাসঙ্গিক এবং খুবই প্রয়োজনীয় একটা প্রশ্ন। একটা পেশেন্ট যখন আসে, যখন বলা হয় ব্রেন সার্জারি করতে হবে, ব্রেন একটা অপারেশন করতে হবে, সব প্রথমেই যেটা হয়, আমি নিজেই চিন্তায় পড়ে যাই যে এটা পেশেন্ট কিভাবে নেবে। আবার অনেক সময় এমন হয় পেশেন্টের আত্মীয় স্বজনরা এসে আগেই বলে, স্যার ওনার সার্জারি লাগবে, ওরা বলে আপনি স্যার এটা বলবেন না। তো এটা একটা ইনিশিয়াল যে এটা ব্যাড নিউজ বলবো না, এটা প্রয়োজনীয় নিউজটা ব্রেক করা, এটাই প্রথমে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। একটা মানে এটা কীভাবে ম্যানেজ করতে হবে, এটা একটা। তবে ব্যাপার হচ্ছে, আমি চ্যানেল 24-এর দর্শক এবং পুরো দেশবাসী সবার জন্য একটা জিনিস বলতে চাই, এটা হচ্ছে আসলে ব্রেন সার্জারি আসলে অনেকটুকুই এগিয়ে গেছে এবং প্রয়োজনে মানে ব্রেন সার্জারি করতে হবে, এবং এটা আসলে ওরকম আতঙ্কের কোনো বিষয় না। আমি যদি আসলে আগের 30 বছর আগের সময়ের সাথে কম্পেয়ার করি, 20 বছর আগের, ইভেন 10 বছর আগের সাথে কম্পেয়ার করি, ব্রেন সার্জারি এখন প্রচুর পরিমাণে হচ্ছে, এক নম্বর। এবং এটার যে মানে সুবিধা এবং যে প্রয়োজনে অ্যারেঞ্জমেন্টগুলো করার দরকার, এগুলো প্রচুর পরিমাণে এখানে বাংলাদেশে এবং খুব কম খরচে, অপেক্ষাকৃত কম খরচে এখানে হচ্ছে, এবং পেশেন্টের রেজাল্ট অনেক ভালো। এবং সামাজিকভাবেও কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন কিন্তু, এবং প্রায় জেলা শহরে এখন সিটি স্ক্যান আছে। কাজেই মোটামুটি এটা একটা মানে আবহ তৈরি করছে, ব্রেনে এই ডিজিজ হলে এই অপারেশন করে আরোগ্য হওয়া সম্ভব, এবং রেজাল্ট বেশিরভাগ ক্ষেত্রে রেজাল্ট ভালো। আতঙ্কিত যেটা, আমরা 3 ধরনের অপারেশন, মানে 3 ধরনের বা 3 বা আরও কিছু আছে, বেসিক্যালি 3 ধরনের রোগ অথবা ঘটনার জন্য ব্রেন সার্জারি করতে হয়। আমরা এই প্রসঙ্গটিতে আসবো আপনার কি কি কারণে আসলে ব্রেনের সার্জারি প্রয়োজন হয়, কখন আসলে প্রয়োজন হয়, এই প্রসঙ্গে আসবো। তবে শুরুতে আমি অ্যাকচুয়ালি একটি জানতে চাই, সবার আগে যেটি আমরা দেখেছি যে বিভিন্ন চলচ্চিত্রে বলুন, বিভিন্ন নাটকে বলুন, কিছু হলেই তার ব্রেন টিউমার হয়েছে, এবং এই কথাটি বললে আশেপাশের লোকজন সব একদম বিমর্ষ হয়ে যায়, মুষড়ে পড়ে, যে মনে হয় যেমন এর কোনো আর চিকিৎসা বা জবাব নেই। এই ব্রেন টিউমার নিয়ে আপনার সাথে শুরুতেই কথা বলতে চাই, যে ব্রেন টিউমার আসলে কতখানি সমাধানযোগ্য, এবং ব্রেন টিউমারের ক্ষেত্রে কি কখন কখন সার্জারির প্রয়োজন হয়? ব্রেন টিউমারের ক্ষেত্রে আসলে বেশিরভাগ ব্রেন টিউমার কি সমাধানযোগ্য। এর মধ্যে কিছু ব্রেন টিউমার আছে বিনাইন অথবা মানে নন ক্যান্সার যেটা, আর কিছু আছে ব্রেন টিউমার ক্যান্সার জাতীয় টিউমার। নন ক্যান্সার জাতীয় টিউমারগুলো আমি বলতে পারি অলমোস্ট, যদি অপারেশনের ধকলটা সে পার হয়ে যায়, শতকরা 100% এটা আরোগ্যযোগ্য, সব পেশেন্টই ভালো হয়ে যায় যদি সে সময় মতো আসে, যদি সে অবহেলা না করে, যদি সময় মতো অপারেশনের জন্য প্রস্তুত হয় এবং তার বেসিক ফিটনেস থাকে, এবং ভালো একটা জায়গাতে যদি সে
একজন দক্ষ সার্জিক্যাল টিম দিয়ে অপারেশন জি। করায়, ওই ক্ষেত্রে আসলে তার ভালো না হওয়ার খুব একটা কারণ নাই। সুযোগ নেই আসলে। আর ম্যালিগনেন্ট টিউমারগুলোতে অন্য ক্যান্সার যেভাবে এফেক্টেড হয়, ব্রেন ক্যান্সার ওভাবে এফেক্টেড হয়, এবং এদের রেজাল্ট অনেকগুলো ব্রেন টিউমারের ক্যান্সার আছে যেগুলো বিশেষ করে লো গ্রেড ক্যান্সার, ওগুলোর রেজাল্টও যথেষ্ট ভালো। আমরা যেটা করি মানে ওপেন করে ওই জায়গাটাতে ক্যান্সারের অংশটা কমায় দেওয়া হয়, বাকি অংশটা যেটুকু ব্রেনের ভিতরে মানে খুব সেন্সিটিভ জায়গা থেকে যেটুকু ফেলে দেওয়া সম্ভব না, ওই অংশটুকু রেডিয়েশন থেরাপি অথবা কেমোথেরাপি বা অনকোলজিস্ট এটা ডিসাইড করে। এবং আমি যদি বলি যে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো। পেশেন্টের আয়ু বৃদ্ধি হয় এবং পেশেন্টের ডিসএবিলিটি যেটা পঙ্গুত্ব বা পেশেন্টের পঙ্গুত্ব কমে যায়, ওভারঅল রেজাল্ট ভালো যদি সে সময় মতো খুব বেশি অ্যাডভান্স স্টেজে যাওয়ার আগে সে নিজেকে সমর্পণ করে ফর সার্জারি অর আদার ট্রিটমেন্ট। এইটি কথাটি বলছি, তবে তার আগে আমি একটু জানতে চাই যে অনেকেই আসলে কমপ্লেন করে যে দীর্ঘ সময় মাথা ব্যথা হচ্ছে, চোখে অনেক সময় ঘোলা দেখতে পায়, মানে এই যে ব্রেন টিউমার বা ব্রেনের ভিতরে কোনো একটি সলিড কোনো কিছু বা আমরা বলি ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন যেটা আমরা বলি, এই ধরনের সমস্যা হলে মানুষ কিভাবে বুঝবে, প্রাথমিক লক্ষণগুলো কি, এবং কখন আসলে একজন নিউরোসার্জনের কাছে যাবে? আসলে ব্রেন টিউমার যখন হয় তখন এটা তো ব্রেন তো একটা ক্লোজড স্পেসের মধ্যে থাকে, এটা সারাউন্ডেড বাই হেড, একটা শক্ত মাথার খুলির মধ্যে থাকে। টিউমারটা যখন বড় হয় তখন কিন্তু ওখানে এক্সট্রা কোনো স্পেস থাকে না, ফলে স্পেস না থাকার কারণে যেটা হয় ব্রেনের মধ্যে চাপ পড়তে থাকে, ব্রেনের নর্মাল অংশের মধ্যে চাপ পড়তে থাকে। তখন যেটা হয় আমরা বলি রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যখন ব্রেনের মাথার ভিতরে প্রেশার বেড়ে তখন মানুষের মাথা ব্যথা হয়, বমি হয় পেশেন্টের। আরেকটা যেটা হয় ব্রেনের যে নর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস যেটা এটা বেড়ে যায়, তখন হচ্ছে পেশেন্টের রোগীদের খিঁচুনি হয়। তো সাধারণত সব মাথা ব্যথায় কিন্তু ব্রেন টিউমার না। আমি এখানে প্রসঙ্গত বলে রাখি 99% শতকরা 99% মাথা ব্যথায় কিন্তু ব্রেন টিউমার থাকে না। কাজেই মাথা ব্যথা হলে আতঙ্কিত হওয়ার, আমার টিউমার হয়ে গেছে আতঙ্কিত হওয়ার কিছু নাই। তবে অন্য আর কিছু লক্ষণ থাকে, বিশেষ করে যদি রোগীর খিঁচুনি হয়, বমি হয় এবং তার এক পাশটাকে তার পঙ্গুত্ব হয়, আমরা মানে ল্যাটারালাইজিং সাইন বলা হয়, ল্যাটারালাইজিং সাইন, যে কোনো দিকে একদিকে হাত পা অবশ হয়ে গেল। তো এইগুলো তখন আসলে একটা ধারণা দেয় যে পেশেন্টের ব্রেন টিউমার থাকতে পারে। তখন প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে সিটি স্ক্যান, এমআরআই বা আরও কিছু পরীক্ষা আছে, এগুলা করে পেশেন্টকে মানে ডায়াগনোসিস করতে হবে ব্রেন টিউমার আসলে হয়েছে কিনা, হলে এটা টিউমারটা কোন জায়গায় এবং টিউমারটার কতটুকু প্রেশার তৈরি করেছে, প্রেশার তৈরি টিউমারটার জন্য আমাদের ম্যানেজমেন্ট কী হবে, ম্যানেজমেন্ট প্ল্যান কী হবে। এই জন্য প্রয়োজনীয় কিছু ইনভেস্টিগেশন করে পরীক্ষা নিরীক্ষা করে ভালো জায়গাতে যেখানে সব সেট আপ আছে, ভালো সেট আপ ওই জায়গাতে। এখানে আমি আরও একটু বলে রাখতে চাই যে ব্রেন টিউমার যে কোনো জায়গাতে আসলে করা সম্ভব না। এখানের জন্য আপনাকে অবশ্যই একটা ভালো সেট আপ লাগবে, কিছু স্পেশাল ইকুইপমেন্ট লাগবে, যে ইকুইপমেন্টগুলো স্বাভাবিকভাবে অনেক বেশি কস্টলি। যেমন একটা মাইক্রোস্কোপ লাগে, মাইক্রোস্কোপ অনেক মানে দাম, বিভিন্ন ভ্যারাইটি আছে, ইভেন দেন যেগুলো খুব মানে কিছুটা সাশ্রয়ী, তাও কিন্তু অনেক দামি জিনিস। কাজেই মানে আমি সব পেশেন্টের জন্যই বলতে চাই সবাই সুরক্ষা পাক, সবার ভালো চিকিৎসা হোক, এটাই আমি চাই। তারপরে এখানে আপনাকে একটু ভালো স্ট্যান্ডার্ড হসপিটালে অপারেশন করার চিন্তা করতে হবে। সরকারি জায়গাতেও ভালো বন্দোবস্ত আছে, আপনাকে ভালো জায়গায় অপারেশন করার, ভালো সার্জন দিয়ে, ভালো টিম দিয়ে অপারেশন করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এইখানে এই যে ব্রেনের অতি সূক্ষ্ম জিনিস আপনারা আসলে এটাকে ডিল করে থাকেন, একেবারেই খুব অল্প কিছু এদিক সেদিক হলেই রোগীদের কাছে যে আশঙ্কা তৈরি হয়, এই বোধহয় আরও গেলাম, অনেকে মনে করেন থাকে যে এই যা আছি অপারেশন করলে বোধহয় এর চেয়ে কখনো খারাপ হয়ে যায়, এই ধরনের কিছু কিন্তু অনেকে বলে থাকেন। তো এই সূক্ষ্মাণু বিষয়গুলো আপনারা কিভাবে মেনটেন করে থাকেন যখন অপারেশন করেন? এবং একটা টিম ওয়ার্কের কথা বললেন আপনি, হ্যাঁ, এই ভুল ধারণাটা অনেকেরই আছে। এখন ব্রেনের জিনিসগুলো অত্যন্ত সূক্ষ্ম, এই জন্যই এখানে মাইক্রোস্কোপের দরকার হয়। যেমন যে ছোট রক্তনালীগুলোকেও, যেটা মানে জেনারেল সার্জারির ক্ষেত্রে অনেক সময় ছোট রক্তনালীগুলো আমরা বন্ধ করে দিয়ে বা যা ডায়াথার্মি দিয়ে
কিন্তু এখানে ছোট রক্তনালীগুলোকে স্পেয়ার করতে হয়, কারণ ছোট রক্তনালীগুলো যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, তখন একটা এরিয়া ব্রেনের যে এরিয়াটা ডেড হয়ে যাবে বা ইনফাক্ট হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে, ওই এরিয়াটা কিন্তু অনেকটুকু ম্যাটার করে পেশেন্টের ডে টু ডে লাইফে। কেউ হয়তো শুধু হাত পা, অনেকের হাত পা মানে মোটর এরিয়া বলা হয়, ওটা একটা ইম্পর্টেন্ট জায়গা, ভিজুয়াল এরিয়া, অডিটরি এরিয়া, জি, ইভেন দ্য ইন্টেলেকচুয়াল এরিয়া, ব্রেনের কিছু এরিয়া আছে ইন্টেলেকচুয়াল ফাংশন বা অ্যালার্টনেস মেনটেন করতেছে। তো এইগুলো যদি আসলে স্পেয়ার করার জন্য অত্যন্ত সূক্ষ্মভাবেই যেতে হবে, মাইক্রোস্কোপ দিয়ে, মাইক্রোসার্জারি এবং নেভিগেশন ফ্যাসিলিটিস, এগুলো খুব, নেভিগেশন খুব আধুনিক ফ্যাসিলিটিস, বাংলাদেশে অনেক জায়গাতে নেভিগেশন আছে। নেভিগেশন ব্যাপারটা আসলে কি, মানে নিউরো নেভিগেশন হচ্ছে আমি ঠিক কোন জায়গাতে আছি এটা আমি এমআরআই অথবা সিটি স্ক্যান দেখে একটা ধারণা করতে পারে, তখন আমার রিয়েল অ্যানাটমিক এক্সপেরিয়েন্স দিয়ে এটা ধারণা করে। তবুও কিন্তু ওটা আমাকে আরও বেশি প্রিসাইজ করার জন্য অপারেশন চলাকালীন সময় আমি ওই পেশেন্টের ওখানে একটা ওখানে একটা ইন্ডিকেটর, একটা মার্কার ধরা হয় ব্রেনের মধ্যে, তখন আমাকে ইমেজে দেখাবে, ওই ছবির মধ্যে আমার সামনে মনিটর থেকে দেখা আমি ঠিক এক্স্যাক্টলি ব্রেনের কোন জায়গাতে আছি। তো এটাতে যেটা হয়, পেশেন্টের কোলাটারাল ড্যামেজগুলো কমানো যায়, পেশেন্টের ভাইটাল এরিয়াগুলা ডিফেন্ড করা বা প্রোটেক্ট করার জন্য খুব সুবিধা থাকে, এতে রোগীর রেজাল্ট আলটিমেটলি খুব ভালো হয়। মানে যেই আশঙ্কাগুলি থাকে যে এটা একটা করতে যে আরেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল কিনা, এক্স্যাক্টলি ওই আশঙ্কাগুলো কমানোর জন্যই কিন্তু কয়েকটা টুলস আছে। একটা হচ্ছে মানে আপনাকে খুব ভালো ইমেজিং করতে হবে, প্রি অপারেটিভ ইমেজিং করে আপনাকে ভালো প্ল্যান করতে হবে যে আমি কোন রুটে যাব, কি কি আমি স্পেয়ার করব, আমার এখানে কি কি হোয়াট ডিফিকাল্টিস আই উইল এনকাউন্টার ডিউরিং অপারেশনস, এবং পেশেন্টের রেজাল্ট ভালোর জন্য আমাকে কিভাবে আগাতে হবে। তো এই জন্য প্রি অপারেটিভ ইমেজিং ভালো থাকতে হবে, ভালো প্ল্যান থাকতে হবে, এবং অপারেশন থিয়েটারে আপনার নেভিগেশন ফ্যাসিলিটিস, মাইক্রোসার্জারির ফ্যাসিলিটিস, এবং আরও একটা ইয়েছে, এটা হচ্ছে পার অপারেটিভ এনজিওগ্রাম ফ্যাসিলিটিস। এইগুলার মানে রক্তনালীগুলো দেখার জন্য কিছু মানে ফ্লুরোস্কোপি, কিছু মানে স্পেশাল টেকনিক আছে। সাধারণ দর্শকদের জন্য হয়তো টার্মসগুলো মানে বোঝা কঠিন হয়ে যাবে, তবে এই জিনিসগুলো ভালো অপারেশন থিয়েটার যেখানে আছে, ভালো হসপিটাল, এখানে সবগুলো আছে, এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে যেগুলো খুব উন্নত দেশের প্র্যাকটিসে বড় হসপিটালে, এবং সৌভাগ্যক্রমে আমাদের দেশেও কিছু হসপিটালে এই ফ্যাসিলিটিসগুলো ইতিমধ্যে চলে আসছে, এবং আমরা সেই ফ্যাসিলিটিসগুলো ইউজ করতেছি। মানে খুবই সুন্দরভাবে বললেন যে আসলে দুটি কথা দাঁড়ালো যে সকল টিউমারই কিন্তু খারাপ টিউমার নয়, যেটা বিনাইন টিউমার যেগুলো রয়েছে সেগুলোকে যদি অপারেশন করা যায় সঠিক সময়, তাহলে কিন্তু একেবারেই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসা সম্ভব। এক্স্যাক্টলি ওই অনেক পেশেন্ট আছে আমাদের যারা হয়তো অপারেশন করেছে 10 বছর 15 বছর বা আরও আগে, এবং এখন স্বাভাবিক জীবন যাপন করতেছে, নর্মাল চাকরি করতেছে, ব্যবসা বা অন্যান্য ডে টু ডে লাইফে খুবই স্বাভাবিক। আপনি বুঝতেই পারবেন না যে তাদের একসময় ব্রেন টিউমার অপারেশন হয়েছে। আরেকটি কথা প্রচলিত আছে যে একবার টিউমার হলে সেটি রিকারেন্স হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে, বা কোন টিউমারের ক্ষেত্রে আবার পুনরায় রিকারেন্স হচ্ছে, বেনাইন টিউমারের ক্ষেত্রে রিকারেন্সের রেট খুবই কম, বেনাইন টিউমারের ক্ষেত্রে রিকারেন্সের রেট খুবই কম। আর ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে যে টিউমারগুলা মানে লো গ্রেড গ্লায়োমা বলা হয়, যেগুলোকে লো গ্রেড, 4টা গ্রেড আছে ম্যালিগন্যান্ট বা ক্যান্সার জাতীয় টিউমারের ক্ষেত্রে। গ্রেড 1 এবং 2 এদের ক্ষেত্রে যদি অপারেশনের পরবর্তী রেডিওথেরাপি বা অন্যান্য অনকোলজিস্টের প্ল্যানে যে অন্য ট্রিটমেন্ট দেওয়া হয়, তাহলে এগুলো সাধারণত আমরা দেখতে পাই রিকারেন্স করে না। হাই গ্রেড টিউমারগুলো রিকারেন্সের সম্ভাবনা বেশি থাকে। তবে ওই ক্ষেত্রে রিকারেন্স যদি হয়ে যায়, তাহলে রিকারেন্সের যে প্রটোকল ম্যানেজমেন্ট করতে হবে, আবার হয়তো ডিবাল্কিং করা লাগতে হবে, অপারেশন করে ডিবাল্কিং, রেডিওথেরাপি বা অন্যান্য অনকোথেরাপি এগুলো দিতে হবে। তবে যদি প্রপারলি অ্যাড্রেস করা যায় রিকারেন্সের মানে পেশেন্টের একটা ইরিভার্সিবল স্টেজে যাওয়ার আগে, যে ফিরবে না ওই ধরনের স্টেজে যাওয়ার আগে, যদি পেশেন্টকে পেশেন্টকে ওভাবে ইন্টারসেপ্ট করা যায়, তাহলে পেশেন্টের রেজাল্ট অনেক ভালো। তার মানে হচ্ছে যে বিনাইন বা যেগুলো আসলে নন ম্যালিগন্যান্ট বা নন ক্যান্সারাস, যেটা আসলে ভালো টিউমার আমরা যেটা বলি, সেটার ক্ষেত্রে আসলে পুনরায় ফিরে আসার সম্ভাবনা কম, সেটা আমরা আপনার তথ্য থেকে পেলাম। আমরা একটু আরেকটা প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে হেড ইনজুরি বা ট্রমা। যে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা উপর থেকে পড়ে, আর সম্প্রতি আমরা দেখেছি ভূমিকম্পের সময়
অনেকেই এই আশঙ্কায় ভুগছেন যে আমরা সবসময় বলি যে হেডটাকে কাভার করে সবার আগে নিরাপদে রাখতে, মানে মাথা বাঁচানোর জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই হেড ইনজুরির ক্ষেত্রে সার্জিক্যাল, নিউরোসার্জিক্যাল মানে যে ইন্টারভেনশন লাগবে বা প্রয়োজন হয়, সেটা গুরুত্ব কতখানি, কখন প্রয়োজন? এখন হেড ইনজুরির ব্যাপারটা, হেড ইনজুরি আসলে দুইভাবে এফেক্ট, হেড ইনজুরি লাইফ এবং ডিসএবিলিটি, পঙ্গুত্ব, দুইটাই কিন্তু এখানে আসতেছে হেড ইনজুরির কনসিকুয়েন্স হিসাবে। সিভিয়ার হেড ইনজুরিতে পেশেন্ট যদি সিভিয়ার হেড ইনজুরি হয়, পেশেন্টকে খুব দ্রুত হচ্ছে একটা সেন্টারে নিয়ে যেতে, একটা হসপিটাল নিয়ে যেখানে ওয়ান স্টপ ফ্যাসিলিটিস আছে। এমন একটা কিছু আমি এখান থেকে ওখানে নিয়ে যাব, তারপরে আমি আবার ডাক্তার দেখালাম, পরীক্ষা করতে আরেক জায়গায় নিলাম, তারপরে আবার অপারেশন করতে বললাম, আমি কয়েকদিন পরে অপারেশন করলাম, অপারেশনের পরে কেয়ারের জন্য আমি আরেক জায়গায় নিয়ে গেলাম। এটা আসলে হেড ইনজুরির জন্য যার যেটুকু সামর্থ্য আছে এমন একটা জায়গা নেই যেন ওয়ান স্টপ সেন্টার যেখানে সব ফ্যাসিলিটিস আছে। আমরা রিসাসিটেশন ফ্যাসিলিটিস, পেশেন্টকে প্রথমে খুব খারাপ অবস্থা থেকে ধরে রাখা রিসাসিটেশন ফ্যাসিলিটিস লাইফ সেভিং এর জন্য দরকার। তারপরে পেশেন্ট খুব দ্রুত ইমেজিং করতে হবে, ইমেজিং করে তার অ্যাসেসমেন্ট করতে হবে, অন্য ইনভেস্টিগেশন করে দ্রুত তাকে অপারেশনের জন্য নিতে হবে, যেগুলোর অপারেশন প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। তো অপারেশন করেই কিন্তু সাথে পেশেন্টের দুই ধরনের হেড ইনজুরির কিন্তু দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে প্রাইমারি হেড ইনজুরি, এমনি সাধারণ, আরেকটা হচ্ছে সেকেন্ডারি হেড ইনজুরি। প্রাইমারি হেড ইনজুরি ইনিশিয়াল যেটা হয়ে গেল, এটা হচ্ছে প্রাইমারি হেড ইনজুরি। ব্রেনের মধ্যে ব্লিডিং হলো, ব্রেন টিস্যু ল্যাসারেটেড বা ব্রেন মানে টিস্যুগুলা পিষে গেল, স্ম্যাশড হয়ে গেল। আরেকটা হচ্ছে মানে ওই ব্রেন হাড্ডি ভাঙলো। এটা কিন্তু কিছু সময় পরে ওই টিস্যুগুলো ফুলবে, সোয়েলিং হবে, সোয়েলিং হয়ে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়বে, ব্রেনের মাথার প্রেশার বাড়বে, তখন কিন্তু আরেক ধরনের ক্ষতি হবে, যেটাকে সেকেন্ডারি হেড ইনজুরি বলা হয়। এই প্রাথমিকটা যদি বলি যে অনেক সময় ব্রেনের ভিতরে ব্লাড গুলো জমা হয়ে থাকে এবং মানে সেটাকে প্রেশারাইজ করে, এটাকে আপনারা ইমিডিয়েটলি বের করে দিতে হবে। এটার গ্রসই হচ্ছে এটাকে যদ্দূর সম্ভব তাড়াতাড়ি ব্লাডটাকে বের করে দিই। ইভেন এমনও হয় যে ব্লাড আমরা বের করে দিলাম, বের করার পরেও কিন্তু আমরা হাড্ডিটা রিপ্লেস না করে হাড় যেটা হাড় থেকে আলাদা করে রেখে দেওয়া, যেটাকে বলে ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি বা ডিকম্প্রেসিভ হেমিক্রেনিয়েক্টমি। কারণ আমি ব্লাডটা বের করলাম, কিন্তু যে ব্রেন টিস্যুটা আঘাতপ্রাপ্ত যেটা, ওটা তো যে কোনো টিস্যুতে, আপনি একটা হাতের মধ্যে যদি একটা কিছু আঘাত লাগে তাহলে তো এটা ফুলবে। তো ব্রেনটাও সোয়েলিং হবে, যে ফুলবে, এই ফুলাটা অ্যাকোমোডেট করতে পারবে না যদি আমার বোনটা আবার বসায় দেওয়া হয়। এটাতে অনেকের বিভিন্ন সময় ভুল বোঝাবুঝি তৈরি হয়। এটা ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি। তখন যখন কয়েকদিন পরে, আচ্ছা আমি যেটা বলতেছিলাম, ওই পেশেন্টের অপারেশন করার পরেই কিন্তু শেষ না, তাকে কিন্তু কন্টিনিউয়ালি অবজারভেশনে রাখতে হবে। তার কিছু কমপ্লিকেশন হতে পারে, ওগুলোর সাথে সাথেই, যেমন পেশেন্টের খিঁচুনি হতে পারে, কনভালশন যেটা সিজার বলা হয়, ওটার জন্য অ্যান্টিকনভালশন দেওয়ার পরেও হতে পারে, সাথে সাথে এটা রিয়্যাক্ট করতে হবে। আবার অনেক কিছুর পেশেন্ট আবার রিব্লিড করতে পারে, পেশেন্টের রেসপিরেটরি প্রবলেম হতে পারে, পেশেন্টের মানে ব্লাড প্রেশার উঠানামা করতে পারে। কাজে তাকে কিন্তু একটা ভালো জায়গাতে রাখতে হবে, যেখানে একটু আইসিইউ সাপোর্ট বা এসডিইউ সাপোর্ট, অথবা না হলে একটা যদি আলাদা নিউরোলজিক্যাল নিউরোসার্জারি ইউনিট থাকে, যেখানে একটু অন্যদের চেয়ে নিউরোসার্জারি কেয়ার নেওয়ার জন্য বেশি লোকজন মানে ট্রেইনড এবং স্কিল, তো ওই ধরনের একটা জায়গায় রাখতে হবে, যাতে পেশেন্টের পরবর্তী মানে এখানে পরবর্তী মানে 3 দিন বা 72 আওয়ার্স বলা হয় ইম্পর্টেন্ট একটা পিরিয়ড। এরপরও যে প্রবলেম হয় না তা না, তো ওই সময়টা তাকে ভালো জায়গায় রাখতে হবে। এই জন্য মানে আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে এবং জনসাধারণের উদ্দেশ্যে যে পেশেন্টকে হেড ইনজুরি যেখানেই হোক, এটা অনেক ম্যানেজেবল, এখন আগের মতো নয়। বাংলাদেশের যে কোনো জেলা শহরেও কিন্তু সিটি স্ক্যান হচ্ছে এবং নিউরোসার্জিক্যাল ফ্যাসিলিটিস চলে গেছে বিভিন্ন, ইভেন অনেক উপজেলা লেভেলও বিভিন্ন হসপিটালে কিন্তু এই বারহোল হচ্ছে, তারপরে ক্রেনিওটমি হচ্ছে, মানে মাথার খুলির এই প্রাইমারি অপারেশনগুলো হয়তো মাইক্রোস্কোপিক সার্জারি না হলে এই সার্জারিগুলো করা হচ্ছে এবং করা সম্ভব, আরও বেশি করে করা সম্ভব। কাজেই দ্রুত পেশেন্ট লাইফ সেভিংয়ের জন্য পেশেন্টকে, রুগীদেরকে ওই স্থানে নিয়ে যেতে হবে যেখানে নিউরোসার্জন আছেন, অথবা জেনারেল সার্জনও যদি, যার নিউরোসার্জারির আলাদা প্রশিক্ষণ আছে এবং স্কিল আছে, তারাও কিন্তু ইনিশিয়াল হেড ইনজুরি লাইফ সেভিং যে কারেক্ট ওই ইনজুরিটা দিতে পারে। জি,
আমরা কক্সবাজারে দেখেছি ওখানকার যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ছিল সেখানে কিন্তু অনেকগুলো বারহোল ওখানে করেছে একটা প্রজেক্ট যেটি ছিল আর কি, কক্সবাজার মেডিকেল কলেজ হসপিটালের যে ইমার্জেন্সি, সেটি উদাহরণ হিসেবে রয়েছে কিছু, যেটি আপনি বললেন, উল্লেখ করলেন। এটি একটা কথা বললাম। আর একটা বিষয় হচ্ছে যে হেড ইনজুরির ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে বেশিরভাগ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে মাল্টিপল ইনজুরি হয়ে থাকে, যে শুধুমাত্র মাথায় আঘাতপ্রাপ্ত হয় না, অন্যান্য শরীরের অন্যান্য অংশও আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, কিন্তু ব্রেন ইনজুরিটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধরা হয়ে থাকে। সেক্ষেত্রে যে টোটাল টিম অ্যাপ্রোচ বা একটা যে ট্রমা টিম অ্যাপ্রোচ রয়েছে সেটির গুরুত্ব কতখানি? এটার গুরুত্ব অত্যন্ত বেশি। এটা এমনি মেডিকেল সায়েন্সের ভাষায় ATLS বলে একটা ব্যাপার আছে, অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। কারণ পেশেন্ট তো প্রথমে আমাকে দেখতে হবে পেশেন্টের ওভারঅল অবস্থা কি, পেশেন্টের এয়ারওয়ে, তার যে ইনজুরি হোক, যদি এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে, যদি শ্বাস না পায়, তাহলে তো পেশেন্টকে আমি ট্রিটমেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারবো না। বিফোর মানে এই সময়ের আগেই পেশেন্ট এক্সপায়ার করে যাবে। পেশেন্টের দেখা যায় এক জায়গাতে হেড ইনজুরি আছে কিন্তু পায়ের এক জায়গাতে এমনভাবে কেটে গেছে যেখান থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। এখন আমি হেড ইনজুরি ম্যানেজ করার আগে আমাকে ওই ব্লিডিং বন্ধ করতে হবে, আদারওয়াইজ তো পেশেন্ট ওই ব্লাড প্রেশার কমতে কমতে একদম জিরো হয়ে পেশেন্ট থাকবে না। কাজেই আমাকে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। তো ব্রেন সার্জারি এই কারণেই হয় যে ঠিক আছে আমি ওখানে যদি ব্লিডিং অ্যারেস্ট করে রাখতে পারি, আমি যদি পেশেন্টের শ্বাস প্রশ্বাস এটা যদি চালু রাখতে পারি এবং পেশেন্টের ব্লাড প্রেশার ধরে রাখা যায়, ব্রেন সার্জারিটা এই জন্যই প্রায়োরিটি পাবে। কারণ অন্য অপারেশনগুলোর জন্য হয়তো অন্য আগে হয়তো কারো লিম্ব ফ্র্যাকচার, কারো ফিমার ফ্র্যাকচার হয়ে গেল, সে এটার জন্য ইনস্ট্যান্টলি হি উইল নট ডাই, সে মারা যাবে না, তার এটা পরেও করা যাবে, তার হয়তো এটা সকালে ওটা বিকালে করা যাবে, আজকে রাত্রে হেড ইনজুরি হবে না, পরের দিন করা যাবে বা একদিন পরে করা যাবে বা অন্য ফ্যাসিলিটিসে নিয়ে যাওয়া যাবে। কিন্তু ব্রেনে যদি ওই সময় আমরা প্রেশারটা কমায় না দিই, কিন্তু ওই সময় পর্যন্ত পেশেন্ট থাকবে না, অথবা এমন একটা অবস্থায় চলে যাবে আমরা যেটাকে বলি নন স্যালভেজেবল স্টেট, যেটাকে আর আসলে উদ্ধার করা যাবে না। একদম। আমি একদম শেষের দিকে তো আমরা স্ট্রোকের একটি বিষয় ছিল যে স্ট্রোকের, বিশেষ করে হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে বা অনেক সময় লার্জ যেটা আমরা ইসকেমিক স্ট্রোক বলি, এই ধরনের ক্ষেত্রেও আপনাদের একটি ভূমিকা রয়েছে নিউরোসার্জনদের, সংক্ষেপে যদি বলুন। এক্স্যাক্টলি, স্ট্রোক একটা কমন সাবজেক্ট যেটা নর্মাল মেডিসিন বিশেষজ্ঞরা, ইভেন প্রাথমিকভাবে জিপিরাও ডিল করেন। জিপিরা মেডিসিন বিশেষজ্ঞ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, সাথে নিউরোসার্জন এবং ইন্টারভেনশনাল রেডিওলজিস্টরাও স্ট্রোক নিয়ে ডিল করে বিভিন্ন পর্যায়ে। আমরা হচ্ছি মানে নিউরোসার্জনরা ডিল করে সাধারণত হেমোরেজিক স্ট্রোক নিয়ে এবং ইসকেমিক স্ট্রোক, যেটা অনেক মেসিক মিস্ট্রেক, অনেক মানে ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে পেশেন্টের মানে খুব খারাপ অবস্থা, পেশেন্টের লাইফ এন্ডেঞ্জারিং যেটা হয়ে যায়। তো এখানে একটু বলে রাখি, 15% শতকরা 15% স্ট্রোক হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোকের মধ্যে আবার সবগুলো হেমোরেজিক স্ট্রোকে কিন্তু সার্জারি লাগে না। এর মধ্যে যে হেমোরেজিক স্ট্রোকে যেতে ব্লাডের পরিমাণ অনেক বেশি এবং ম্যাস ইফেক্ট বলে আমরা মানে ব্রেনের মধ্যে প্রচুর প্রেশার তৈরি করেছে, ইন্টারক্রেনিয়াল প্রেশার তৈরি করে মিড লাইন শিফট, মাঝের অংশকে পর্দাকে ঠেলে নিয়ে গেছে একদিকে, এবং তখন ওই ক্ষেত্রে জীবন বাঁচানোর প্রয়োজনে আমরা অপারেশন করে আমরা ব্লাড বের করে দিয়ে অনেক সময় আমরা হাড় বাদ দিয়ে ডিকম্প্রেসিভ হেমিক্রেনিক্টমি করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বিশেষ করে যে তিনটি কথা আপনি বললেন যে ব্রেন সার্জারির যে মূল যে প্রয়োজনীয়তাটা, একটি হচ্ছে যে ব্রেন টিউমার, একটি ট্রমা এবং স্ট্রোক, এই তিনটির ক্ষেত্রেই যে প্রযোজ্য বিষয়গুলো বা উল্লেখযোগ্য যে তথ্যগুলো আপনি আমাদেরকে দিয়ে সমৃদ্ধ করেছেন, এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই এতে আরো উপকৃত। দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ব্রেন সার্জারি কখন এবং কেন প্রয়োজন, এর যে প্রাথমিক যে তথ্যগুলো, বিশেষ করে ব্রেন টিউমার এবং ট্রমা এবং স্ট্রোক, এই তিনটি ক্ষেত্রেই আমরা দেখেছি যে নিউরোসার্জনদের এটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং ব্রেনকে বাঁচানোর জন্য তাদের যে চেষ্টা এবং সময়ের সাথে সম্পৃক্ততা, সেটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রয়োজন আমাদের নিজস্ব সচেতনতার এবং সতর্কতার, যাতে এই ধরনের পরিস্থিতিতে আমাদেরকে না পড়তে হয়, এবং যদি কেউ পড়েও থাকে তাহলে যথাসময়ে যাতে এর চিকিৎসাটি আসলে তারা প্রাপ্ত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।